তারা হয়তো মনে করেছে এই ছেলেটা আমাদেরই একজন, আমাদের ঘর থেকে উঠে আসা একটা ছেলে যে আমাদের প্রতিনিধিত্ব করতে পারবে। তো আমি যখন থেকে নির্বাচনের আগ থেকেই যখন অভ্যুত্থান পরিবেশনায় কাজ করার চেষ্টা করি, আমি তাদের কাছে গিয়েছি, আমি তাদের কথা শুনেছি এবং তাদের সমস্যাগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করেছি। মানে অনেক বড় একটা পাওয়া, কারণ আমি এক্সপেক্ট করি নাই যে মানুষ আমাকে এভাবে ভালোবাসছে বা তারা আসলে তাদের সন্তান মনে করছে যে বা সে হয়তো পরাজিত হয়েছে। তো এরকম বড় বড় হেভিওয়েট মন্ত্রী, নেতা, এমপি থাকার পরও শাহজাদপুরের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। আমার যে নির্বাচনী এলাকা সেখানকার মানুষকে আমি দেখেছি যে মানে ক্ষমতার পালাবদল কী হয়েছে, আওয়ামী লীগ এসছে, নাহলে বিএনপি এসছে, কিন্তু তাদের ভাগ্যের কখনো পরিবর্তন হয়নি। আপনি তো 2026 সালের জাতীয় নির্বাচনে সিরাজগঞ্জ 6 আসন থেকে জামাত এনসিপি যে জোট ছিল সেই জোটের প্রার্থী ছিলেন। নির্বাচন করতে গিয়ে জনগণের রাজনৈতিক প্রত্যাশা সবচেয়ে বেশি কি দেখেছেন? আর একটা হচ্ছে ঢাকায় বসে যে রাজনীতি করা যতটা সহজ, প্রত্যন্ত অঞ্চলে গিয়ে পেশি শক্তি, বড় দল, আরও বেশ কিছু সার্কামস্টেন্সেস থাকে, সেখানে আসলে রাজনীতি করা কতটা কঠিন? দুটো প্রশ্নের উত্তর চাই, মানুষের আকাঙ্ক্ষা এবং রাজনৈতিক বাস্তবতা। আমার বাড়ি সিরাজগঞ্জ, শাহজাদপুরে আমি ইলেকশন করেছি এবং এটাই আমার অরিজিন। তো আমার ছোটবেলা থেকে বেড়ে ওঠা মূলত ঢাকাতেই। আমার দাদা বাড়িতে প্রত্যেক বছরে আমি যাওয়া আসা করতাম এবং আরেকটু বড় হবার পরে আমি চেষ্টা করতাম সেখানকার সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকার। তো আমি সে সময় থেকেই আসলে পরিস্থিতিগুলো দেখতাম যে সেইখানকার সেখানে অনেক নদী ভাঙন এরিয়া আছে, সেখানকার মানুষের অনেক দুঃখ, অনেক দুর্দশা, এবং তাদের সে ক্ষোভের জায়গাগুলো আমি দেখতাম যে ছোটোবেলা থেকে এটা আমি অবজার্ভ করতাম যে সেখানকার অনেকেই বড় বড় মন্ত্রী ছিলেন। মানে বর্তমানে যিনি মন্ত্রী হয়েছেন, প্রতিমন্ত্রী হয়েছেন, আমার যিনি প্রতিদ্বন্দ্বী ছিলেন এম এ মুহিত সাহেব, তো উনার বাবাও সেখানকার এমপি ছিলেন, সেখানে তিনি দায়িত্বশীল মন্ত্রী ছিলেন, উপপ্রধানমন্ত্রী ছিলেন। তো এরকম বড় বড় হেভিওয়েট মন্ত্রী, নেতা, এমপি থাকার পরও শাহজাদপুরের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। সেখানে মানে মানে যার কথা বলছি, ওনার বাবার নামে একটা ব্রিজ আছে, মানে ওনার বাবার নামে বলা যায় অমুকের ভাঙা ব্রিজ। তো এটাকে মানুষ ফান করে বলে, কারণ একটা ব্রিজ বানানো হয়েছিল, সেটাও মানে ওখানে এত দুর্নীতি করা হয়েছিল, সেই ব্রিজটা ভাঙা ব্রিজ, সেটা কমপ্লিট করতে পারেনি। তো এগুলা বলছি এই কারণেই যে বাংলাদেশের মানুষ তো নানাভাবে নানা কিছু সাফার করে। আমার যে নির্বাচনী এলাকা সেখানকার মানুষকে আমি দেখেছি যে মানে ক্ষমতার পালাবদল ঠিকই হয়েছে, আওয়ামী লীগ এসছে, নাহলে বিএনপি এসছে, কিন্তু তাদের ভাগ্যের কখনো পরিবর্তন হয়নি এবং তাদের কাছে মানুষ পৌঁছায় না। এই নির্বাচনের আগ পর্যন্ত একটা পথসভা, তাদের নানা রকম স্বপ্ন দেখানো হয়, কিন্তু তারপর আর কোনো যাওয়া নেই, কথাবার্তা নেই, তাদের গেলেও আসলে সেটা জাস্ট টিভিতে আসলে দেখানোর জন্য। কিন্তু তাদের অ্যাকচুয়ালি কী কী সমস্যা, সেই এলাকার তাঁত শিল্পের কী কী সমস্যা, কী কী সংকট, সেটা উত্তরণ করে নতুনভাবে তাদের জীবনযাত্রার মান কীভাবে পরিবর্তন করা যায়। সেখানে দুগ্ধ শিল্প একটা বড় শিল্প, আপনি জানেন, সেই খামারিদের ভাগ্য পরিবর্তনের জন্য কী কী কাজ করা যেতে পারে, কেন এই শিল্পটা আস্তে আস্তে লসের দিকে যাচ্ছে, এইখান থেকে মানুষজন সরে আসছে, কৃষিখাতটা একদম দূরে চলে যাচ্ছে, সেখানকার রবীন্দ্র কুঠি বাড়ি যে আছে, সেখানে কিন্তু একটা সাংস্কৃতিক একটা আবহাওয়া আছে, সেখানে আমাদের সনাতন ধর্মাবলম্বী অনেক ভাই বোনেরা আছে, তাদের কেন্দ্রিক কোনো পরিকল্পনা কেউ করেছে কিনা, করেনি কখনো। তাদের কেন্দ্রিক একটা শিল্প সাহিত্যের একটা যে একটা হাব হতে পারে শাহজাদপুর, সেটা নিয়ে কখনো কেউ ভাবেনি। তো আমি যখন থেকে নির্বাচনের আগ থেকেই যখন অভ্যুত্থান পরিবেশনায় কাজ করার চেষ্টা করি, আমি তাদের কাছে গিয়েছি, আমি তাদের কথা শুনেছি এবং তাদের সমস্যাগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করেছি। যদি আমার জন্য অনেক কম সময় ছিল, আমি যেহেতু একটা নতুন একটা রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ার সাথে আমি যুক্ত ছিলাম, আমার সাংগঠনিক অনেক দায়িত্ব থাকার জন্য আমি এলাকাতে আমি খুব বেশি সময় দিতে পারিনি। তবে নির্বাচনের আগ দিয়ে আমি 26 দিন শুধুমাত্র ক্যাম্পেইন করেছি। সেখান থেকে আল্লাহর রহমতে আমি 1,06,503 ভোট পেয়েছি এবং এইটা একদম নির্ভেজাল ভোট, মানে কোনো রকম কাউকে আমি টাকা দিইনি, মাসল পাওয়ার দেখায় ভয় দেখাই নেই, কোনো কিছু করি নাই। আমি অর্গানিকলি আমি তাদের কাছে গিয়েছি, তাদের কথা শুনেছি, তাদেরকে কথা বলেছি, আমি কি তাদেরকে নিয়ে পরিকল্পনা করি। মানে আমি শুধু তাদের সাথে মানে খেয়েছি, তাদের সাথে সময়টা কাটানোর চেষ্টা করেছি এবং তারা হয়তো বা আমার মধ্যে একটা সততার জায়গা দেখেছে। তারা হয়তো মনে করেছে এই ছেলেটা আমাদেরই একজন, আমাদের ঘর থেকে উঠে আসা একটা ছেলে যে আমাদের প্রতিনিধিত্ব করতে পারবে। সেই জায়গা থেকে এই ভোটগুলো এসছে
এবং এটা অনেক চ্যালেঞ্জিং ছিল, কারণ এত কম সময়ে 13টা ইউনিয়নে প্রত্যেকটা জায়গায় যাওয়াটা, এবং আমার এলাকার মানুষের একটা বড় আক্ষেপের জায়গায় আমি সবার কাছে ওইভাবে পৌঁছাতেও পারিনি। কিন্তু এখন আমি চেষ্টা করছি, যদিও ক্ষমতাসীন রাজনৈতিক দল নানাভাবে বিভিন্নভাবে বাধা প্রদান করে, কারণ আমি চেষ্টা করি তাদের যেই ইস্যুগুলো আসুক না কেন সেটা অ্যাড্রেস করার জন্য। সেটার সাথে নানাভাবে ক্ষমতাসীন রাজনৈতিক দলেরই একটা অ্যালাইনমেন্ট থাকে, এটাকে তারা নানাভাবে আবার রাজনীতি করার চেষ্টা করে, আমাকে বিভিন্ন জায়গায় অবাঞ্ছিত বলতে চায় বা আসলে এটা করবো এটা করবো। তারপর আমি মানুষের দোরগোড়ায় এখনও যাচ্ছি, কারণ হয়তো আমি জয়লাভ করিনি, কিন্তু সেখানকার মানুষ আমি দেখেছি যে মানে আমার নির্বাচনের ফলাফলের পরে তারা কিভাবে কান্নাকাটি করেছে। আমি নির্বাচনের পরের 2-3 দিন আমি প্রত্যেকটা যতগুলো জায়গায় পৌঁছানো সম্ভব তাদের কাছে গিয়ে আমি ব্যক্তিগতভাবে তাদের কাছে আমি ধন্যবাদ জানিয়েছি। আমি জানিয়েছি যে আপনারা আসলে যে কষ্টটা করেছেন, এই অল্প সময় আমাকে যেভাবে আপনাদের আপন করে নিয়েছেন, তো সেটার জন্য আমি তাদের কাছে ধন্যবাদ জানিয়েছি। এবং আমি দেখেছি যে অঝরে মানুষজন কাঁদছে, মানে এটা আমার কাছে আসলে মানে অনেক বড় একটা পাওয়া, কারণ আমি এক্সপেক্ট করি নাই যে মানুষ আমাকে এভাবে ভালোবাসছে, বা তারা আসলে তাদের সন্তান মনে করছে যে বা সে হয়তো পরাজিত হয়েছে, সেটা তারা কোনোভাবে মানতে পারছে কিন্তু না। আপনি 1 লাখের উপরে ভোট পেয়ে 1 লাখের উপরে ভোট পেয়েছে। আরেকটা ইন্টারেস্টিং তথ্য যে পরবর্তীতে আমি আরেক জায়গা থেকে ইনফরমেশনটা পেলাম যে সেখানে একটা বড় ইঞ্জিনিয়ারিংও হয়েছে। আমার সাথে যিনি আমার প্রার্থী ছিলেন এম এ মুহিত সাহেব, ওনার যে ডিফারেন্স ছিল এটা মূলত আমাদের 13টি ইউনিয়ন, 5টি ইউনিয়নে আমি প্রথম হয়েছি। আমার ভোটের ব্যবধানের জয়ের জায়গা ছিল, আমার নিজের ইউনিয়নটা ধরেন একটু বড় ব্যবধানে আমি জিতেছি 1500 বা 2000 এরকম ভোটে, অন্যগুলা 300, 700, 200 এরকম। আর ওনার কন্ট্রোলে যেগুলো ছিল, মানে নদীর এপার ওপার একটা জায়গা আছে, তো 7টা ইউনিয়নে ওনার লোকজন এতটা ক্ষমতার দাপট দেখেছে, মাসল পাওয়ার দেখেছে। এটা তো সত্য যে এনসিপি সাংগঠনিক ভিত্তি তো বিএনপি বা অন্য রাজনৈতিক দলের মতো এখনো হয়ে ওঠেনি। তো সেখানে আমরা ওইখানে এসে মাসল পাওয়ার দিয়ে এখানে ভোট কাটা থেকে শুরু করে ভোটিং থেকে শুরু করে এটা খুব মানে দারুণভাবে তারা করতে পেরেছে। এবং মানে রেজাল্টের ফলাফল দেখলে আপনি বুঝবেন যে ধরেন আমি ভোট ওইখানে ওনার জায়গাগুলোতে ভোট পেয়েছি 50, উনি 3000, আমি 100, উনি 2500। তো এইরকম মার্জিন দিয়ে দেশ সেখানে ভোট কারচুপি করা হয়েছে, ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। আমরা চেষ্টা করেছিলাম সেখানে নানাভাবে, কিন্তু সেখানে মিডিয়ার সাপোর্ট আমরা পাইনি, কারণ লোকাল মিডিয়াগুলোকে তারা নানাভাবে প্রভাবিত করে, বায়াস্ট করে, প্রশাসনকে বায়াস্ট করে। তো বাংলাদেশের মানুষ নানাভাবেই সব এলাকায় দেখেছে, স্পেশালি শাহজাদপুরের মানুষ আসলে আমাকে, আমি মনে করি যে আমাকেই জয়ী করেছেন, কিন্তু ক্ষমতার দাপট দেখিয়ে, টাকার দাপট দেখিয়ে বা মাসল পাওয়ার দেখিয়ে হয়তো উনি এখন প্রতিমন্ত্রী হয়েছেন। তবে আমি তার জন্য শুভকামনা করি। উনি যেহেতু একটা দায়িত্বশীল স্বাস্থ্য প্রতিমন্ত্রী হয়েছেন, আমাদের এলাকার স্বাস্থ্য খাতটা যেন নিয়ে তারা দেখে, এবং তাকে আমি অনুরোধ করেছিলাম যে ট্রিটমেন্টের জায়গাগুলোতে মানে আমাদের যেন শাহজাদপুরে যে আমরা ট্রিটমেন্ট নিতে পারি, কারণ শাহজাদপুরে যে মানুষগুলো আছে তাদের ট্রিটমেন্টের জন্য ঢাকায় আসতে হচ্ছে বা অন্যান্য বড় বড় জায়গায় যেতে হয়। তো সে যেহেতু একটা দায়িত্বশীল পদে আছেন, তো শাহজাদপুরের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য তিনি যেন কাজ করেন, সেটা আমি চাইব।